বন্ধুরা নমস্কার। মিটিং চলছিল দিল্লিতে। মিটিংয়ে উপস্থিত প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিরোধী দলনেতা অর্থাৎ নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং রাহুল গান্ধী। তিনজনের মধ্যে মিটিংয়ের এজেন্ডা ছিল দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করা, যিনি এর আগে গত কয়েক বছর ধরে মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সেই রাজীব কুমার, যার বিরুদ্ধে বারবার পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে, যাকে এক ধরনের বিজেপির লোক বলে সবার অনেকবার অনেকের মুখ থেকে অভিযোগ উঠেছে। সেই রাজীব কুমারের কার্যকাল শেষ হয়ে যাওয়ার কারণে তার জায়গাতে নতুন আরেকজনকে নিযুক্তি দেওয়া। রাহুল গান্ধী মিটিংয়ে বললেন যে সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত একটা মামলা চলছে, এই মামলাতে সুপ্রিম কোর্ট বুধবার নাগাদ রুলিং দিতে পারে, ততক্ষণ পর্যন্ত বিষয়টাকে স্থগিত রাখা হোক, অর্থাৎ আপাতত নিয়োগ করা দরকার নেই। কিন্তু রাহুল গান্ধীর এই আপত্তি দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পছন্দ হয়নি। তারা এই আপত্তিকে অগ্রাহ্য করেই আপনার সিদ্ধান্ত নিয়ে নেন যে দেশের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার হবেন জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার অমিত শাহের সঙ্গে কাজ করেছেন। তিনি অমিত শাহের প্রিয় লোক, নরেন্দ্র মোদীর প্রিয়জন। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের প্রিয়জন মানে তিনি বিজেপির প্রিয়জন, বিজেপির কাছের লোক হিসেবে পরিচিত, বিজেপির প্রিয়জন হিসেবে পরিচিত। তো নিজেদের প্রিয়জনকে যদি মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্তি দেওয়া যায়, তাহলে নির্বাচনগুলোতে একটা মানসিকভাবে একটা শক্তি থাকবে, তাদের অতিরিক্ত সুবিধাও থাকতে পারে। আপনাদের মনে আছে কিনা জানি না, আমার অন্তত পক্ষে মনে আছে, ছোটবেলা যখন আমরা পাড়াতে ক্রিকেট খেলতাম, তখন এই পাড়া ওই পাড়ার মধ্যে ক্রিকেট ম্যাচ হতো, ছোট ছোট ক্রিকেট ম্যাচ হতো। আমরা তখন একদম ছোট ছোট ছিলাম। তখন এই ছোট্টবেলাতে ক্রিকেট খেলার মধ্যে আম্পায়ার কে হবে, দুটো টিমের মধ্যে ম্যাচ যখন হচ্ছে, তখন আমরা চাইতাম আমাদের টিম থেকে কাউকে আম্পায়ার করতে, আর ওই টিমের তারা চাইতো তাদের টিম থেকে কাউকে আম্পায়ার করতে। তখন একটা মোটামুটি সিদ্ধান্ত আমাদের মধ্যে থাকতো যে যখন আমরা ব্যাটিং করব তখন আমাদের কেউ আম্পায়ার হবে, যখন তারা ব্যাটিং করবে তখন তাদের কেউ আম্পায়ার হবে। এইরকমভাবে আম্পায়ার যেহেতু আমাদের টিমের মধ্য থেকে হতো, এই টিম বা ওই টিম, তো আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রায়ই ঝামেলা হতো, মারামারিও হতো, কখনো কখনো অল্প অল্প বিস্তর। যখন একটু বড় হলাম তখন আমরা সবাই মিলেই বড়দের দেখা দেখি সিদ্ধান্ত নিতাম যে না, আম্পায়ার এমন কেউ হবে যে না এই পাড়ার টিমের না ওই পাড়ার টিমের, সে অন্য কোনো পাড়া থেকে আসবে। কিন্তু নরেন্দ্র মোদী, অমিত শাহ যদি এখনো ক্রিকেট খেলতেন, তারা এখনো এই বয়সেও তারা নিজেদের পাড়ার লোককেই বা নিজেদের টিমের লোককে আম্পায়ার নিযুক্ত করতেন, এ ব্যাপারে কোনো ডাউট নাই। তারা নিজেদের পছন্দের লোক না হলে অন্য কাউকে আম্পায়ার বা ফুটবল খেলাতে রেফারি এটা তারা পছন্দ করেন না। ভাই, যে ব্যক্তি আমাদের লোক না সেই ব্যক্তি আম্পায়ার কেন হবে, সেই ব্যক্তি রেফারি কেন হবে? সুতরাং এরকমটা মানা যাবে না। তারা দেশের নির্বাচন কমিশনার, যিনি রেফারির মতন ভূমিকা পালন করবেন, আম্পায়ারের মতন ভূমিকা পালন করবেন না, এই পাড়ার হয়ে কথা বলবেন না ওই পাড়ার হয়ে কথা বলবেন, তিনি সংবিধান অনুযায়ী নিরপেক্ষভাবে কথা বলবেন এবং তিনি দুই টিমের প্রতি সমান দৃষ্টিভঙ্গি নিয়ে দেখবেন। এইরকম লোকই তো দেশের নির্বাচন কমিশনার হওয়ার কথা। না হলে তো গণতন্ত্র কোনো একটি দলের পক্ষে হয়ে যেতে পারে, গণতন্ত্র আর নিরপেক্ষ থাকবে না। সেক্ষেত্রে দেশের জনগণের যে স্বাধীনতা, অধিকার, সেগুলি আর সুরক্ষিত থাকবে না। সুতরাং নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য দুইজন নির্বাচন কমিশনার, তাদের নিযুক্তি যাতে সঠিকভাবে হয়, নিরপেক্ষভাবে হয়, তার জন্য দেশের সুপ্রিম কোর্ট একটি আদেশ দিয়েছিলেন। সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছিল যে একটা কমিটি হবে, সিলেক্ট কমিটি। এই সিলেক্ট কমিটি মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য নির্বাচন কমিশনারদেরকে নিযুক্ত করবে। এই কমিটিতে কে কে থাকবে? থাকবেন দেশের প্রধানমন্ত্রী, থাকবেন দেশের বিরোধী দলনেতা এবং থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এখন যিনি প্রধানমন্ত্রী তিনি কোন একটি দলেরও নেতা, সুতরাং তার পরবর্তী নির্বাচনে বা বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে তার নিজের দল যাতে নির্বাচনে বিজয়ী হয় সেই কথাটা তাকে মাথায় রাখতে হয়। সুতরাং তিনি পক্ষপাতিত্ব করবেন, এটা খুব স্বাভাবিক। যিনি বিরোধী দল নেতা তিনিও কোনো একটি দলের প্রতিনিধিত্ব করেন,
তিনিও নির্বাচনে তার দল যাতে মাইলেজ পায়, সমর্থন পায়, নির্বাচনে যাতে সুবিধা পায় এবং বিজয়ী হয় সেটা মাথায় রাখবেন। সুতরাং দুইজন দুইটা পক্ষকে, দুইটা পার্টিকে রিপ্রেজেন্ট করেন বা দুইটা জোটকেও রিপ্রেজেন্ট করতে পারেন। দেশের যে প্রধান বিচারপতি তিনি না সিপিএমের, না কংগ্রেসের, না বিজেপির, না তৃণমূলের, না সমাজবাদী পার্টির, না ডিএমকের, না এডিএমকের, না জেডিইউর। তিনি সম্পূর্ণভাবে নিরপেক্ষ, কারণ তিনি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে আদালতে যান না, সুপ্রিম কোর্টে যান না বা হাইকোর্টে যান না। তিনি যান তার দক্ষতা যোগ্যতা অনুসারে। সুতরাং তিনি যখন তার মত দেবেন তখন তিনি না বিজেপির সুবিধার কথা ভেবে মত দেবেন, না কংগ্রেসের সুবিধার কথা ভেবে মত দেবেন। তিনি দেশের সংবিধান রক্ষার জন্য, দেশের গণতন্ত্র রক্ষা করার জন্য যা করা উচিত এবং যেভাবে করা উচিত সেইভাবেই তিনি কাজটা করবেন। সুতরাং তার কারণে, শুধুমাত্র প্রধান বিচারপতির কারণে আপনার এই নিয়োগ প্রক্রিয়াটা নিরপেক্ষ হওয়ার কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো নিজেদের আম্পায়ারকে পছন্দ করেন, নিজেদের রেফারি নিয়ে ঘুরতে পছন্দ করেন। তিনি এখনো সেই ছোটবেলার সেই পদ্ধতিটাই এখনো মাথায় রেখেছেন। সুতরাং তিনি এবং তার সরকার একটা আইন আনে, একটা বিল আনে পার্লামেন্টে, যেটা পাশ হওয়ার পরে আইনে পরিণত হয়। সেই আইন অনুসারে একটা কমিটি হবে। সেই কমিটির মধ্যে প্রধানমন্ত্রী থাকবেন, বিরোধী দলনেতা থাকবেন, আর প্রধানমন্ত্রীর পছন্দের একজন মন্ত্রী থাকবেন। এখন প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার সমস্ত মন্ত্রীরা প্রধানমন্ত্রীর পছন্দের হন, কারণ প্রধানমন্ত্রীর অপছন্দের কোনো ব্যক্তি মন্ত্রী হতেই পারবেন না এবং মন্ত্রী থাকতেও পারবেন না। মন্ত্রী হয়ে গেলেও তিনি ততক্ষণ পর্যন্তই মন্ত্রী থাকবেন যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী তাকে পছন্দ করবেন। প্রধানমন্ত্রী যদি তাকে পছন্দ না করেন এবং রাষ্ট্রপতিকে বলে দেন যে ইনি আমার আর পছন্দের তালিকায় নেই, সঙ্গে সঙ্গেই কিন্তু তিনি আপনার রাষ্ট্রপতি তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেবেন। তো সুতরাং মন্ত্রিসভাতে স্বরাষ্ট্রমন্ত্রী হোক, অর্থমন্ত্রী হোক, আপনার সামাজিক ন্যায়মন্ত্রী হোক, আপনার প্রতিরক্ষা মন্ত্রী হোক না কেন, যে কোনো মন্ত্রী হোক না কেন, তিনি একই পক্ষের, প্রধানমন্ত্রী পক্ষের লোক। তো সুতরাং খেলাটা কি হয়ে গেল? খেলাটা একদিকে দুইজন, আরেকদিকে একজন। একদিকে বিরোধী দলনেতা একজন, আরেকদিকে দুইজন মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং তার পছন্দের মন্ত্রী। তাহলে কি হয়ে গেল? তাহলে সিলেক্ট যখন করবে, পছন্দ যখন করবে দেশের প্রধান আপনার নির্বাচন কমিশনারকে বা অন্য নির্বাচন কমিশনারকে, তখন তাই হবে যা প্রধানমন্ত্রী চাইবেন, কারণ তার মতটাকে সমর্থন করার জন্য তো তারই মন্ত্রী আরেকজন উপস্থিত আছেন। এখন বিরোধী দলনেতা যত জোরেই বলুক না কেন, যত যুক্তি সহকারেই বলুক না কেন, তাকে সমর্থন করার জন্য তো অন্য কেউ নেই। সুতরাং তিনি তার মতটা এখানে হেরে যাবে। খেলা 2-1 গোলে আপনার প্রধানমন্ত্রী জিতে যাবেন। তো এইভাবে তিনি আইন প্রণয়ন করেন এবং দেশের প্রধান বিচারপতিকে এই আইন থেকে সরিয়ে দেন। তাহলে সিস্টেম, এই কমিটির মধ্যে আর প্রধান বিচারপতি থাকলেন না, নিরপেক্ষ সিলেকশনের আর কোনো সুযোগ থাকলো না। এই অনুযায়ী দেশের দুইজন নির্বাচন কমিশনারকে এর আগে সরকার নিযুক্ত করেছিল। এই দুজনের মধ্যে একজন হলেন জ্ঞানেশ কুমার, তিনি তাদের দুজনের মধ্যে সিনিয়র। তাকে আপনার গতকালকে আমাদের দেশের সরকার নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্তি দিয়েছে। এখন তিনি অতীতে রাম মন্দির সংক্রান্ত মামলাতে তিনি কাজ করেছিলেন, ট্রাস্ট গঠনের ক্ষেত্রে কাজ করেছিলেন, 370 ধারা বাতিল করার ক্ষেত্রে তিনি কাজ করেছিলেন এবং এই ধরনের ক্রুশাল বিষয়ে যিনি কাজ করেন, যাকে সরকার পছন্দ করে, অফিসারদের মধ্যে, অনেক হাজার হাজার অফিসারের মধ্যে প্রথমেই ধরে নিতে হবে যে এই ব্যক্তি সরকারের বিশেষ প্রিয়জন, বিশেষ কাছের লোক এবং বিভিন্নভাবেই সরকারের মানসিকভাবে সরকার বা সরকারি দলের খুব পছন্দের লোক। তাহলে সেই ব্যক্তিকে যদি এনে প্রধান আপনার নির্বাচন কমিশনারের পদে যদি বসানো হয়, তাহলে নির্বাচন যখন আসবে, যেমন সামনে বিহার বিধানসভা নির্বাচন, এরপরে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, আসাম বিধানসভা নির্বাচন, কেরালা বিধানসভা নির্বাচন, তামিলনাড়ু বিধানসভা নির্বাচন, একের পর এক বিধানসভা নির্বাচন, সেই ব্যক্তি যেহেতু তিনিও মানুষ, তিনিও
তা মানে যাদের সঙ্গে দীর্ঘদিন ধরে তিনি কাজ করেছেন, মানসিকভাবে কাছের লোক, তাদের প্রতি কি তার মনের মধ্যে কোনো দুর্বলতা থাকবে না? থাকে না? যদি না থাকতো তাহলে রাজীব কুমারকে নিয়ে সারাটা বছর বিভিন্ন নির্বাচনে এত অভিযোগ উঠত। রাজীব কুমারের কথাবার্তা শুনে কি মনে হয়নি দেশের মানুষ কি এত বোকা যে তাদের মনে হয়নি যে রাজীব কুমার কারোর জন্য, বিশেষ কারোর জন্য কাজ করছেন? দেশের মানুষ কি এটা বুঝতে পারে না? দেশের মানুষ কি এত বোকা, এত অশিক্ষিত, এত বুদ্ধিমত্তাহীন? শুধু সমস্ত বুদ্ধিমত্তা দেশের সরকার দ্বারা চালানো এরকম কয়েকটা মানুষের মধ্যেই রয়েছে? একেবারেই তা না। দেশের মানুষ সব বুঝতে পেরেছেন, সব বুঝতে পারছেন। আর এই কারণে এখন সারা দেশের মানুষ তাকিয়ে রয়েছেন আগামীকালকে বুধবার দিন সুপ্রিম কোর্ট কি রায় দেয়। সুপ্রিম কোর্টে একটা মামলা চলছে। সেই মামলায় বলা হচ্ছে যে এই যে পদ্ধতিটা, এই যে আইনটা পাশ করানো হয়েছে, যেখানে যে আইন অনুসারে একদিকে দুজন আর একদিকে একজন, প্রধানমন্ত্রী এবং তার পছন্দের মন্ত্রী আর একদিকে বিরোধী দলনেতা, এটা দেশের নিরপেক্ষ নির্বাচন কমিশনারের নিযুক্তির জন্য এটা সহায়ক না। এটা গণতান্ত্রিক একটা দেশের গণতান্ত্রিক নির্বাচনকে নিরপেক্ষ রাখার জন্য উপযুক্ত না। সুতরাং এই আইনটাকে বাতিল করা হোক, এই আবেদন নিয়ে আপনার মামলা চলছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট আগামীকালকে রায় দিতে পারে এক্ষেত্রে। এবং সুপ্রিম কোর্ট এটা জানিয়ে দিয়েছে যে নিযুক্তি হয়ে গেছে, অর্থাৎ প্রধানমন্ত্রী অমিত শাহ মিলে তাদের পছন্দের জ্ঞানেশ কুমারকে প্রধান মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্তি দিয়ে দিয়েছেন। কিন্তু সুপ্রিম কোর্ট যদি মনে করে যে এই পদ্ধতিটা সঠিক না, তাহলে সুপ্রিম কোর্ট এই আইনটাকে বাতিল করে দিতে পারে, অসাংবিধানিক বলে এটাকে বাতিল করে দিতে পারে। এবং এই আইনের বলে যে নিযুক্তি হয়েছে জ্ঞানেশ কুমারের এবং আরেকজন নির্বাচন কমিশনারের, এই নিযুক্তিগুলিও বাতিল হয়ে যেতে পারে। তো সুতরাং অসম্ভব কিছুই না। দেশের মানুষ এখন তাকিয়ে রয়েছে সুপ্রিম কোর্ট কি করতে পারে। এর আগে DY চন্দ্রচূড়ের নেতৃত্বে সুপ্রিম কোর্ট কিন্তু একটা নিরপেক্ষ কমিটি গঠন করার জন্য কিন্তু রায় দিয়েছিল, যেখানে বিরোধী দলনেতা, প্রধানমন্ত্রী আর দেশের চিফ জাস্টিস থাকবেন। সেরকম কোনো ব্যবস্থার নির্দেশ কি আবারও সুপ্রিম কোর্টে দেবে? দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। যদি সুপ্রিম কোর্ট দৃঢ়তার সঙ্গে দেশের সংবিধানের মর্যাদা রক্ষার জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনার হবে এটা সুনিশ্চিত করার জন্য যদি শক্তপোক্ত কোনো রায় দেয়, তাহলে দেশের মানুষ কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলবে। দেশের মানুষ কোনো দিন পক্ষপাতিত্ব পছন্দ করেনি, করে না এবং কোনো দিন করবেও না। এটা সরকারে থাকা ক্ষমতায় অন্ধ হয়ে যাওয়া মানুষরা হয়তো ভুলে গেছেন। তারা হয়তো এখন আর মনে করেন না যে দেশের মানুষ নিরপেক্ষতা পছন্দ করে বলে। সুতরাং দেখার জন্য অপেক্ষা থাকবে। এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ারও করবেন, কমেন্ট করে নিজেদের মতামত তো জানাবেনই। আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব না করে থাকলে করে রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।